তৃতীয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের আগুন, জ্বলছে গুলিশাখালী ফরেস্ট। নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ও বন বিভাগ। আজকে যেখানে আগুন লাগছে এখানে আপনার সুন্দরী গাছ অনেক থাকায় আগুনটা বেশি ছেয়ে গেছে। বড় বড় সুন্দরী গাছ মাটির সাথে পড়ে যাচ্ছে। মাদারীপুরের সদর উপজেলা শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে হত্যা, সংগঠনের পৌর শাখার নবগঠিত কমিটির নেতার বিরুদ্ধে অভিযোগ। প্রথমবারের মতো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চালু, খুলল নতুন সম্ভাবনার দুয়ার। উচ্ছ্বসিত বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দারা। প্রান্তিক অঞ্চলে যদি উন্নয়ন না হয়, এখানে যদি যোগাযোগ ব্যবস্থা না থাকে, এখানে যদি সাধারণ মানুষ এখানে আটকিয়ে থাকে কিছু লোকের জন্য, সেটাকে উন্নয়ন বলা যায় না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবরাখবর। তৃতীয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের বনাঞ্চলে লাগা আগুন। দাউ দাউ করে জ্বলছে গুলিশাখালী ক্যাম্প সংলগ্ন ফরেস্ট। ফায়ার সার্ভিস জানায় রাতভর আগুন নেভানোর চেষ্টা করলেও দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে পারেননি তারা। অবশ্য আগুন ছড়ানো ঠেকাতে ফায়ার লাইন কেটে এলাকা ঘিরে রাখে স্থানীয় টাইগার ভিলেজ টিম ও বনকর্মীরা। ভোরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ও বন বিভাগের কর্মীরা। এর আগে প্রায় 30 ঘন্টার চেষ্টার পর রোববার দুপুরে চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও নতুন করে আগুন দেখা দেয় গুলিশাখালীতে। বন বিভাগ বলছে এখন পর্যন্ত 5 একর বনাঞ্চল পুড়ে গেছে। কারণ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যে আগুনটা লাগছিল ওই জায়গায় মূলত বেশি একটা সুন্দরী গাছ ছিল না, তো আজকে যেখানে আগুন লাগছে এই জায়গায় সুন্দরী গাছ অনেকটা বেশি। সব বড় গাছ, তার কারণে আগুন নিভতে অনেক হবে, অনেক সময় লাগবে। দর্শক, এ বিষয়ে আরো খবরাখবর জানবো। বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলী আমার সাথে যুক্ত হচ্ছেন। ইয়ামিন, আগুন তো এখনো নিয়ন্ত্রণে আসেনি, ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। এখন থেকে প্রায় 40 মিনিট আগে আগুনের স্থান থেকে আমি লোকালয়ের দিকে রওনা করেছি। এখানের যে বিষয়টি সেটি হলো যে গতকালকের যে আগুনটি ছিল সে এলাকায় সুন্দরবনের যে বড় ধরনের যে গাছপালা সেটি ছিল না, তবে আজকে যেখানে আগুন লেগেছে এখানে সুন্দরী গাছ সহ এখানে সুন্দরবনের যে শক্ত যে গাছ আছে সেই গাছগুলি রয়েছে, যে কারণে আগুনটা বেশ খানিকটা চ্যালেঞ্জিং যারা এটিকে নির্বাপন করছে তাদের জন্য। এখানে 2টি চ্যালেঞ্জ কাজ করছে। একটি হলো এখানে পানির যে দূরত্ব সেটা প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে, আর এই যে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে পানি যে খালটিতে সেটিতে জোয়ারের সময় পানি থেকে ভাটার সময় শুকিয়ে যায়, যে কারণে এখানে যারা অগ্নি নির্বাপনের কাজ করছে বনকর্মী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে বেশ খানিকটা চ্যালেঞ্জ বা বেগ পেতে হচ্ছে। এখানে পুরো ভাটা চলছে, এখন কিছুক্ষণ আগেও এখানে পানি আমরা দিতে দেখেছি, তবে আগুন ছড়ানোর কোনো সম্ভাবনা এখন আর নেই। যদি আবার অল্প সময়ের ভিতরে বা 2 ঘন্টার ভিতরে যদি জোয়ার ফিরে আসে সেক্ষেত্রে আশা করছে বন বিভাগ বা ফায়ার সার্ভিস যে সন্ধ্যার ভিতরে হয়তো আগুন নির্বাপন বা শতভাগ নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছে। এখন থেমে থেমে কোথাও কোথাও একটু ধোঁয়া আছে, আগুনের কুণ্ডলি মাঝে মধ্যে দেখা যাচ্ছে, সেখানে তারা এই আগুনটি দিয়ে তারা আগুন নির্বাপনের কাজ করছে এবং সারা রাত তারা কাজ করছে। ফায়ার সার্ভিসের ইউনিট এবং বন বিভাগের যারা কর্মী ছিল তারা শিফট অনুযায়ী এক শিফট যাচ্ছে আর এক শিফট সেখানে ইন করছে, এইভাবে তারা অব্যাহতভাবে কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আসছে। আমরা বুঝতে পেরেছি ইয়ামিন, সেখানকার অবস্থা জানাচ্ছিলেন আপনি। পরবর্তী খবরাখবর আপনার মাধ্যমে জেনে নেব। মাদারীপুরে উপজেলা শ্রমিক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নবগঠিত পৌর শ্রমিক দল নেতার বিরুদ্ধে। রোববার রাতে প্রতিপক্ষের হামলায় মারা যান সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি। নেতাকর্মীদের একাংশ জানায় সম্প্রতি লিটন হাওলাদারকে সভাপতিত্ব করে পৌর শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়। এ সময় লিটন সহ আওয়ামীপন্থীদের নিয়েই এই নবগঠিত কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন শাকিল। সন্ধ্যায় এ নিয়ে সভা করতে গেলে হামলা চালায় লিটনের সমর্থকরা। শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায় এলাকার আধিপত্য বিস্তার নিয়েও পূর্ব বিরোধ ছিল লিটন ও শাকিলের। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য। আজকের ঘটনা নদীর পাড়ে ছিলাম, তারা যা হয় যায় বসে মারামারি করে তারা আইয়া আক্রমণ করে। আওয়ামী লীগের দোসররা হঠাৎ করে তাদের উপর আক্রমণ করে এই নির্মমভাবে এই শাকিল মুন্সিকে হত্যা করে। আমরা কাজ করছি, এটার আসামি যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারে, পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে। প্রথমবারের মতো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে চালু হলো ফেরি সার্ভিস, খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। উচ্ছ্বসিত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দারা। সকালে কপোতাক্ষ নামের এই ফেরির উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এ সময় তার সাথে ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাজলুল কবির খান, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত দিনে দুবার যাওয়া আসা করবে এই ফেরি। যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। পারাপারে যাত্রী প্রতি ভাড়া 100 টাকা। ফেরিতে যানবাহন ধারণ ক্ষমতা 24টি, ক্যাটাগরি ভেদে ভাড়াও ভিন্ন। চিটান থেকে মূল ভূমির থেকে সমস্ত জিনিসগুলো এখন আমাদের সন্দ্বীপে ঢুকবে। এটা হলো একটা উপকার, জিনিসের দাম অনেক কমবে। আমাদের এমন একটা পর্যায়ে ছিল যে 60 ঊর্ধ্ব কোনো ব্যক্তি ফিজিক্যালি একটু আনস্টেবল হলে সে আর সন্দ্বীপ আসতে পারতো না। প্রান্তিক অঞ্চলে যদি উন্নয়ন না হয়, এখানে যদি যোগাযোগ ব্যবস্থা না থাকে, এখানে যদি সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্য বোধে কোথাও এদিকে যেতে না পারে, এখানে আটকিয়ে থাকে কিছু লোকের জন্য, সেটাকে উন্নয়ন বলা যায় না। ব্রিগেডিয়ার শাখাওয়াত এবং এই যে আমাদের চেয়ারম্যান এবং সবাই মিলে, এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন। দর্শক, এ বিষয়ে আরো খবরাখবর জানবো। সন্দ্বীপ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আলামিন শিকদার। আলামিন, আপনি তো এই আনন্দের সাক্ষী হলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন, কি বললেন তিনি? ইশরাত, কিছুক্ষণ আগেই তার বক্তব্য শেষ হয়েছে এবং তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে গত 50 বছরের ইতিহাসে যেটা হয়নি সেটি এখন হলো, এবং মানুষ, সন্দ্বীপের মানুষ ইতিহাসের সাক্ষী হলো, তাদের স্বপ্ন পূরণ হলো এবং তাদের গাড়ি নিয়ে বাড়ি ফেরার যে বিষয়টি, সেটি স্বপ্নটি আসলে পূরণ হয়েছে। তারা অনেক উচ্ছ্বসিত, অনেক আনন্দিত। বিশেষ করে সব থেকে বেশি তারা আনন্দিত একটাই কারণ, তাদের যে রোগীরা রয়েছে সেই রোগীদেরকে যে কোনো সময় তারা শহরে নিয়ে যেতে পারবে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। চিকিৎসার জন্য যে ধরনের সেবাগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো তাৎক্ষণিক মূল ভূখণ্ডের সাথে তারা যুক্ত হতে পেরে সেই বিষয়টি আনন্দের সাথে তারা স্বীকার করছেন এবং বলছেন যে এটি আসলে তারা ইতিহাসের সাক্ষী হলেন এবং এই সেবা সেটা যেন সব সময় চালু থাকে সেটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন। যদিও বর্ষা মৌসুমে এই ফেরিটি এইখানে চলাচলের মতো উপযোগী নয়, এরই মধ্যে নৌ উপদেষ্টা বলেছেন বর্ষা মৌসুম সহ সব সময় চলাচল করতে পারে এমন কোস্টাল ফেরি এরই মধ্যে আমদানি এবং তৈরিরও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি সেই কোস্টাল ফেরি চলে আসে সেক্ষেত্রে এই সন্দ্বীপে আর কোনো ভোগান্তি থাকবে না, ফেরি চলাচলে কোনো বাধা থাকবে না। ধন্যবাদ আপনাকে আলামিন। পুরো বাংলাদেশের চোখ এখন সাভারের একটি হাসপাতালে, কারণ সেখানে নিবিড় পরিচর্যায় আছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পোস্টার বয় তামিম ইকবাল। সকালে বিকেএসপিতে শাইনপুকুরের সাথে মোহামেডানের খেলার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি, সাথে সাথে নেওয়া হয় হাসপাতালে। সবশেষ খবর জানবো, তামিমের সাভার থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু, আপনি তো সেই খবর রাখছেন সকাল থেকেই। তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন কেমন, জানা গেল কিনা কোনো কিছু, এবং চিকিৎসকরা কি জানিয়েছেন এ ব্যাপারে? আসলে চিকিৎসকরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি। তারা যেটুকু বলছেন, তারা বলছেন দেশবাসীকে বা ক্রিকেট প্রেমীদের তাদের দোয়া করতে বলছেন। তবে যতটুকু অসমর্থিত সূত্রে আমরা যেটা জেনেছি যে তামিমের দুটি রিং করানোর যে প্রক্রিয়া সেটা চলছে।
এমনটি কিন্তু আমরা অসমর্থিত সব সূত্র থেকে জানতে পেরেছি। তারা বলছেন যে তাদের যে ধরনের সর্বোচ্চ যে চেষ্টাটুকু তারা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত যে সংখ্যা মুক্ত এমনটি কিন্তু বলা যাচ্ছে না। তারা বলছেন যে তারা বলছেন যে তাকে যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় দেখানোর জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থায় তারা করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তার স্বাস্থ্যের নানাবিধ বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এই জন্য তারা একটা সময় চেয়েছেন। তো আমরা যতটুকু জেনেছি যে তিনি এখন একটি অপারেশন থিয়েটার রয়েছেন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে, সেখানে একটি রিং করানো হয়েছে, যেটা জানানো গেছে যে একটি ব্লক শতভাগ পাওয়া গেছে এবং আরেকটি ব্লক বেশ কিছু ব্লক ধরা পড়েছেন এমনটি কিন্তু তারা বলছেন। তো এই বিষয়টি এখনো অসমর্থিত সূত্র থেকে আমরা যতটুকু জেনেছি, তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবে এমনটি কিন্তু। আসলে আরেকটি বিষয় জানি, তার এই অসুস্থ হওয়ার খবর শুনে কিন্তু হাসপাতালে কিন্তু বিভিন্ন গণমাধ্যম এবং তার যে প্রেমিক রয়েছেন ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু ছুটে এসেছেন হাসপাতালের প্রাঙ্গণে। তো এরই মধ্যে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন যাতে করে ভিড় ঠেকানো যায় এবং বারবার কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ করছেন কেউ যেন এই হাসপাতালে এসে তারা যেন হয়তো ভিড় না করে, এই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং আমরা যতটুকু জেনেছি বিকেএসপির মাঠে অর্থাৎ 3 নম্বর মাঠে যে খেলাটি হচ্ছিল সেখানেও তার পাশে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, হেলিকপ্টার রাখা হয়েছে এবং এই বিষয়ে সব বিষয়ে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন সময় না গেলে আসলে কিছুই স্পষ্টভাবে বলা যাচ্ছে না, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বারবার বলছেন যে এখন তারা আসলে কিছুই বলতে পারছেন না। যদিও শুনেছি যে তারা বলছেন যে তার সর্বোচ্চ চিকিৎসা যতটুকু হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা চালছেন। এর মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে একটি বোর্ডও গঠন করেছেন এমনটি কিন্তু আমরা জেনেছি। যদিও এইসব সব জানাইটি হচ্ছে যে অসমর্থিত সূত্র থেকে, তবে বারবার যেটি বলতে চাচ্ছে যে দেশবাসীর কাছে এবং ক্রিকেট প্রেমীদের কাছে সবার কাছে কিন্তু দোয়া চেয়েছেন। এখানে যারা তামিম ভক্তরা রয়েছেন, তামিম ক্রিকেট প্রেমীরা রয়েছেন, তারা এসছেন, অনেকের চোখে কিন্তু অস্ত্রসিদ্ধ দেখেছি, তারা বারবার বলার চেষ্টা করছেন এবং ফরিয়াদ করছেন যে সেজন্য দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন। এমনটি কিন্তু অনেক ভক্তদেরকে আমরা দেখেছি, অনেক ভক্তদের দেখেছি যে কান্নায় ভেঙে পড়ছেন। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সেটি হচ্ছে তার চিকিৎসা চলছে। তো আনুষ্ঠানিকভাবে ডাক্তার এখনো কিছু আমাদেরকে জানাননি। আনুষ্ঠানিকভাবে ডাক্তার কিছু জানালে সেই খবর আপনার মাধ্যমে জেনে নেব। ধন্যবাদ আপনাকে নিপু। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয়, বরং সেনাবাহিনী দেশের প্রতি তাদের দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি আরো বলেন, সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। এছাড়া গুজবকে ব্যাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন সার্জিস আলম। দুপুরে ও বিকেলে পঞ্চগড় জেলায় 5 উপজেলার পথসভা করার কথা রয়েছে সার্জিস আলমের। আমাদের পার্টির পক্ষে যেটা বলেছি আমরা ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত যে এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।